অবন্তিকার প্রতিহিংসা এবার এক ভয়ঙ্কর রূপ নিল। জাওয়াদের অবজ্ঞা আর রূপকথার প্রতি তার গভীর আসক্তি অবন্তিকাকে উন্মাদ করে তুলেছিল। সে জানতো রূপকথাকে মারার চেয়ে তার গর্ভের যমজ সন্তানদের ক্ষতি করা জাওয়াদের জন্য বড় শাস্তি হবে। একদিন দুপুরে জাওয়াদ যখন ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে, অবন্তিকা সুযোগ বুঝে রূপকথার ঘরে ঢুকলো। তার হাতে ছিল এক গ্লাস দুধ, যাতে মেশানো ছিল গর্ভপাত করানোর তীব্র বিষাক্ত ওষুধ। অবন্তিকা রূপকথার সামনে দাঁড়িয়েই কুটিল হেসে বলল, নাস্তা করো বেবি গার্ল। উৎস নেই বলে কি নিজের শরীরের যত্ন নেবে না? রূপকথা সরল বিশ্বাসে গ্লাসটা হাতে নিতেই অবন্তিকা ঝাপটে ধরে জোর করে ওকে খাওয়াতে চাইল। ধস্তাধস্তিতে রূপকথা ছিটকে মেঝেতে পড়ে গেল। ওর তলপেটে খাটের কোনায় সজোরে আঘাত লাগলো। যন্ত্রণায় রূপকথা চিৎকার করে উঠল। আর মুহূর্তেই ওর সাদা সালোয়ার রক্তে ভিজে লাল হয়ে গেল। অবন্তিকা পৈশাচিক উল্লাসে ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জাওয়াদ ঝড়ের বেগে ঘরে ঢুকলো। মেঝেতে রূপকথাকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে জাওয়াদের হৃৎপিণ্ড যেন থমকে গেল। সে চিৎকার করে উঠে রূপকথাকে পাঁজাকোলা করে তুলে নিল। রূপকথা অস্ফুট স্বরে বলল, উৎস সাহেব, আমার বাচ্চারা, ওদের বাঁচান। জাওয়াদের চোখ তখন জল আর মুখে খুনে আভা। সে রূপকথাকে নিয়ে হাসপাতালের দিকে পাগলের মতো গাড়ি ছুটল। অপারেশন থিয়েটারের বাইরে জাওয়াদ যখন পায়চারি করছিল, তখন ওর প্রতিটি দীর্ঘশ্বাস ছিল আগুনের মতো তপ্ত। সে জানলো যদি ওর সন্তানের কিছু হয়, তবে সে পুরো উৎসবের বাড়ি জ্বালিয়েই ছাই করে দেবে। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, মিস্টার জাওয়াদ, মিরাক্কেল হয়েছে। আপনার স্ত্রী এবং দুই সন্তানই এখন বিপদমুক্ত। তবে আঘাতটা খুব গুরুতর ছিল। জাওয়াদ আইসিইউতে ঢুকে দেখল রূপকথা ফ্যাকাশে মুখে শুয়ে আছে। সে রূপকথার হিমশীতল হাত দুটো নিজের গালে ঘষে ডুকরে কেঁদে উঠল। রূপকথা চোখ মেলে জাওয়াদের দিকে তাকিয়ে দুর্বল হাসল। জাওয়াদ ওর কপালে দীর্ঘ এক চুমু খেয়ে শপথ করল, আর কেউ আমাদের মাঝে আসবে না বেবি গার্ল। এই শত্রুর বিনাশ আজই হবে। হাসপাতাল থেকে ফিরে জাওয়াদ সোজা অবন্তিকার টুটি চেপে ধরল। বাড়ির সবাই সামনে সে অবন্তিকাকে চাবুক দিয়ে প্রহার করতে করতে পুলিশের হাতে তুলে দিল। অবন্তিকার জালিয়াতি আর খুনের চেষ্টার প্রমাণ জাওয়াদ আগেই জোগাড় করে রেখেছিল। অবন্তিকা চিৎকার করতে করতে যখন পুলিশের ভ্যানে উঠল, জাওয়াদ তখন ওর মুখের ওপর দরজার কপাট বন্ধ করে দিল। নানি আর বড় চাচাও জাওয়াদের এই উগ্র রূপ দেখে নিজেদের ভুল বুঝতে পারলেন এবং রূপকথাকে নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিলেন। কয়েক মাস পর সব ঝড় থেমে গিয়ে এক শান্ত সকাল এলো। রূপকথা এখন পূর্ণ গর্ভবতী। জাওয়াদ ওকে বাগানের দোলনায় বসিয়ে নিজের হাতে ফল খাইয়ে দিচ্ছে। ওর হাতে দুটো সবসময় রূপকথার স্ফীত উদরের ওপর থাকে, যেন পৃথিবীর কোনো শক্তি আর ওদের স্পর্শ করতে না পারে। জাওয়াদ রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, দেখেছো, মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। আমাদের রাজপুত্ররা এবার নিরাপদে এই পৃথিবীতে আসবে। রূপকথা জাওয়াদের প্রশস্ত বুকে মাথা রেখে এক গভীর প্রশান্তির নিঃশ্বাস ফেলল। তাদের সেই নিষিদ্ধ আর উত্তপ্ত প্রেম এখন এক পবিত্র সংসারের রূপ নিয়েছে, যেখানে কেবল সুখের ঘ্রাণ। সব ঝড়-ঝাপটা শেষে উৎসবের বাড়িতে এখন কেবল এক মায়াবী নিস্তব্ধতা, যা আসন্ন আনন্দের সংকেত দিচ্ছে। রূপকথা এখন তার অন্তঃসত্ত্বা হওয়ার একদম শেষ পর্যায়ে। জাওয়াদ তাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেয় না। অবন্তিকার সেই বিষাক্ত ছায়া চিরতরে মুছে যাওয়ার পর জাওয়াদের রোম্যান্স এখন আরো বেশি গভীর, আরো বেশি পবিত্র, কিন্তু আগের মতো উগ্র আর দাবিদার। সেদিন পূর্ণিমার রাত। জাওয়াদ রূপকথাকে নিয়ে তাদের বিশাল শোবার ঘরের বারান্দায় গিয়ে বসল। রূপকথা সাদা রঙের একটা পাতলা সিল্কের ম্যাক্সি পরে আছে, যার ওপর দিয়ে ওর যমজ সন্তানের অস্তিত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে। জাওয়াদ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর পেটের ওপর নিজের শক্ত হাত দুটো রাখলো। ও অনুভব করলো ভেতরে থাকা দুই নবগত প্রাণের চঞ্চলতা। জাওয়াদ রূপকথার ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, জানো বেবি গার্ল, এই কটা মাস আমি প্রতিটি সেকেন্ড গুনেছি। আমার এই দুই অংশ যখন পৃথিবীতে আসবে, তখন আমার এই সাম্রাজ্য পূর্ণ হবে। জাওয়াদ রূপকথাকে বারান্দা থেকে তুলে নিয়ে বিছানায় সযত্নে শুইয়ে দিল।
ও রূপকথার ফোলা পা দুটো নিজের কোলের ওপর তুলে নিয়ে আলতো করে মালিশ করতে শুরু করলো। রূপকথা আবেশে চোখ বুজে ফেললো। জাওয়াদের উরুর ওপর নিজের ঠোঁট ছুঁইয়ে দিয়ে এক তীব্র দহন তৈরি করলো। সে রূপকথার কামিজের বাঁধন আলগা করে দিয়ে ওর উদরের ওপর নিজের মুখ রাখলো। জাওয়াদের তপ্ত নিঃশ্বাস রূপকথার শরীরে আগুনের হলকা ছড়িয়ে দিচ্ছিল। জাওয়াদের কানের কাছে মুখ নিয়ে নেশাতুর গলায় বলল, বাচ্চারা আসার পর আমি তোমাকে আরো বেশি শাসন করব। তখন আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। হঠাৎ রূপকথার মুখ যন্ত্রণায় নীল হয়ে গেল। সে জাওয়াদের হাত শক্ত করে খামচে ধরল। জাওয়াদ চমকে উঠে ওর চোখের দিকে তাকালো। রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল, উৎস সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে। বোধহয় সময় হয়ে গেছে। জাওয়াদের শরীরে এক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। সে এক সেকেন্ডে দেরি না করে রূপকথাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গাড়ির দিকে ছুটল। পুরোটা পথ সে রূপকথার কপালে চুমু খেয়ে ওকে সাহস দিচ্ছিল আর মনে মনে নিজের সন্তানদের জন্য প্রার্থনা করছিল। হাসপাতালের লেবার রুমের বাইরে জাওয়াদ যখন পায়চারি করছিল তখন ওর প্রতিটি পদক্ষেপ ছিল এক অস্থির উত্তেজনা। ঘণ্টাখানেক পর যখন নার্স বেরিয়ে এসে জাওয়াদের হাতে দুটি ফুটফুটে রাজপুত্রকে তুলে দিল, জাওয়াদের চোখের কোণ দিয়ে প্রথমবার আনন্দের জল গড়িয়ে পড়ল। ও ভেতরে ঢুকে দেখল রূপকথা ফ্যাকাশে মুখে শুয়ে আছে, কিন্তু ওর চোখে এক বিজয়ী মায়ের তৃপ্তি। জাওয়াদ দুই সন্তানকে রূপকথার দুই পাশে শুইয়ে দিয়ে ওর কপালে এক দীর্ঘ আর গভীর চুম্বন এঁকে দিল। সে বলল, ধন্যবাদ বেবি গার্ল, আমাকে পূর্ণ করার জন্য। আজ থেকে আমার এই অবাধ্য রক্তের উত্তরাধিকারী এই পৃথিবীর আলো দেখল। কয়েকদিন পর তারা বাড়িতে ফিরল। নানি আর বাড়ির সবাই বরণ করে নিল নতুন দুই অতিথিকে। জাওয়াদ রূপকথাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। মাঝরাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে, জাওয়াদ রূপকথাকে নিজের বুকের ভিতর টেনে নিয়ে ওর অধরে নিজের অধিকার দাবি করে। সে রূপকথার কানে ফিসফিসিয়ে বলে, বাচ্চারা এসেছে বলে ভেবো না আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি এখনো আমার সেই শিকারী ময়দানের প্রধান শিকার। রূপকথা জাওয়াদের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে হাসল। সে জানল জাওয়াদের এই গভীর আর উদ্দাম ভালোবাসা এখন এক মহিরুহে পরিণত হয়েছে, যা তাকে আর তার সন্তানদের আজীবন আগলে রাখবে। আয়ান আর আরিয়ানের ছোটাছুটিতে সারা বাড়ি যখন মুখর, জাওয়াদ তখন রূপকথাকে আড়াল করার জন্য নতুন এক ফন্দি আঁটল। সে জানে এই দুই ক্ষুদে শয়তানের হাত থেকে নিস্তার না পেলে রূপকথার সাথে তার সেই আদিম আর গভীর মুহূর্তগুলো চুরি করা অসম্ভব। জাওয়াদ রূপকথাকে রান্নাঘরে একা পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। রূপকথা তখন দুপুরের রান্নায় ব্যস্ত। জাওয়াদের শক্ত হাতের বাঁধনে সে শিউরে উঠে হাতের খুন্তিটা নামিয়ে রাখল। জাওয়াদ রূপকথার ঘাড়ের চুলে মুখ গুজে দিয়ে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বেবি গার্ল, এই চার দেয়ালের ভেতরে তোমায় শাসন করতে পারছি না বলে তোমার ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছে। ওই দুই রাজপুত্র তো তোমার আঁচল ছাড়তেই চায় না। জাওয়াদ রূপকথাকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সিঙ্কের সাথে চেপে ধরল। ওর দুই হাত রূপকথার কোমরের দুপাশে রেখে ওকে বন্দি করে ফেলল। রূপকথা আড়ষ্ট গলায় বলল, উৎস সাহেব, ছাড়ুন, ছেলেরা এখনই চলে আসবে, নানিও আশেপাশেই আছেন। জাওয়াদ কোনো কথা না শুনে রূপকথার ঠোঁটে নিজের ঠোঁট পিষে ধরল। সেই চুম্বনে ছিল কয়েকদিনের জমানো তৃষ্ণা আর এক বুনো অধিকার বোধ। জাওয়াদ রূপকথার কামিজের নিচ দিয়ে নিজের হাত চালিয়ে ওর পিঠের মসৃণ চামড়ায় নখ বসিয়ে দিল। রূপকথা যন্ত্রণায় এক অস্ফুট গোঙানি দিয়ে জাওয়াদের শার্টের কলার খামচে ধরল। জাওয়াদ ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ রাতে আমি তোমাকে এই ঘর থেকে চুরি করে নিয়ে যাব, এমন এক জায়গায় যেখানে কেবল আমি থাকবো আর তুমি থাকবে। কোনো বাচ্চা নেই, কোনো সমাজ নেই। বিকেলের দিকে জাওয়াদ আয়ান আর আরিয়ানকে নানির কাছে রেখে রূপকথাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলল। গাড়ি ছুটল শহরের কোলাহল ছাড়িয়ে দূরে এক নির্জন ফার্ম হাউসের দিকে। পৌঁছানোর পর জাওয়াদ রূপকথাকে পাঁজা কোলা করে কোলে তুলে নিয়ে সেই বিশাল কাঠের বাংলোর ভেতরে ঢুকলো। ঘরটা বেলি ফুলের গন্ধে ম ম করছিল। জাওয়াদ রূপকথাকে বিছানায় আঁচড়ে ফেলে দিয়ে ওর উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সে রূপকথার শাড়ির আঁচলটা এক হাঁচকা টান দিয়ে সরিয়ে দিয়ে ওর উন্মুক্ত কাঁধে নিজের দাঁত বসিয়ে দিল।
রূপকথা সুখে আর যন্ত্রণায় চোখ উল্টে ফেলল। ওর আঙুলগুলো জাওয়াদের চুলে শক্ত করে আটকে রইল। জাওয়াদ রূপকথার প্রতিটি ভাঁজে নিজের অস্তিত্ব আবার নতুন করে খোদাই করে দিচ্ছিল। পুরো রাতটা তারা সেই নির্জন এলাকার হয়ে গেল। জাওয়াদ রূপকথাকে একবারও স্থির হতে দিল না। সে রূপকথার প্রতিটি এমনভাবে শাসন করল যেন সে আজই রূপকথাকে পুরোপুরি করে দেবে। জাওয়াদের এই গভীর আর নিবিড় ভালোবাসা রূপকথাকে আবার সেই পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন জাওয়াদ কেবল এক শিকারে ছিল। জাওয়াদ রূপকথার কপালে নিজের ঘাম ভেজা কপাল ঠেকিয়ে বলল, বেবি গার্ল, তুমি যতবার মা হও না কেন, আমার কাছে তুমি সবসময় সেই অবাধ্য কিশোরীই থাকবে, যাকে আমি নিজের করে পেতে চেয়েছিলাম। রূপকথা জাওয়াদের বাহুডোরে চোখ বুজল। সে জানল এই নেশা থেকে তার আর মুক্তি নেই। আর সে মুক্তি চায়ও না। পরদিন সকালে যখন তারা বাড়ি ফিরল, জাওয়াদ রূপকথাকে সবার সামনেই এক নিবিড় করে নিজের রুমে ঢুকে গেল। রূপকথা আয়নায় নিজের গলার সেই তাজা নীলচে দাগগুলো দেখে এক মায়াবী হাসি হাসল। সে অনুভব করল সন্তানদের মা হওয়ার পর জাওয়াদের এই ভালোবাসা যেন তাকে আরো বেশি জীবন্ত করে তুলেছে। তাদের এই নিষিদ্ধ প্রেমের কাব্য এখন এক পূর্ণাঙ্গ উপন্যাসে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পাতায় কেবল জাওয়াদের অবাধ্য শাসন আর রূপকথার নিঃস্বার্থ আত্মসমর্পণ।